আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনূসের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের পথে। আমাদের সাথে এই আলোচনায় সংযুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাহবুব আলম প্রদীপ। আহ প্রদীপ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রোগ্রামে আমাকে আমন্ত্রিত করার জন্য। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। যেহেতু আপনি জি, একজন শিক্ষাবিদ, আপনি আহ, আপনার মূল পেশাগত জায়গা এবং ইন্টারেস্টের জায়গা শিক্ষা, সেজন্য আমরা আসলে এই শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, ছাত্রছাত্রী এবং চলমান ঘটনা নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমি প্রথমে যে জিনিসটা অবশ্যই। বিষয়টা আপনার কাছে জানতে চাই, বিশ্বের মানে বাংলাদেশ কিন্তু এমন একটা দেশ যে বছরের পর বছর ছাত্ররা আন্দোলন করেছে। মানে আন্দোলন সংগ্রামের একটা খুব ঐতিহ্যবাহী লিগেসি আমাদের আছে, তাই না? এবং আমরা যদি পিছন ফিরে দেখি, আমি আর আমরা জানি ভাষার জন্য আন্দোলন, স্বৈরাচার পতনের জন্য আন্দোলন, এবং এমনকি দেশের জন্য আন্দোলন, আত্মত্যাগ, সবকিছুর জন্য কিন্তু ছাত্রদের একটা ঐতিহ্যবাহী একটা আমাদের ইতিহাস আছে পেছনে। সে আন্দোলনের তুলনামূলক আলোচনায় হিসেবে এই যে জুলাই অগাস্টে যে ওরা আন্দোলন বলছে, বা জুলাই অগাস্টে যারা ছাত্ররা করলো, এখন যারা তাদের সাথে যুক্ত হয়েছিল তারাও বলছে যে এই প্রতারিত হয়েছে। তো এই যে ছাত্রদের একটা, এখনকার ছাত্রদের মনস্তত্ত্ব, এই পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? আপনার ব্যাখ্যাটা কি একজন শিক্ষাবিদ হিসেবে? অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই বলে নেই যে আসলে মাত্র 5 মাসে এটা একটা কঠিন মূল্যায়ন করা খুবই কঠিনতম কাজ। তারপরেও বাংলাদেশের ছাত্র রাজনীতির যেহেতু গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, আমরা যদি ধরি 1947-এর দেশভাগ, 48-এ যখন মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইলেন, 52-তে যখন খাজা নাজিমুদ্দিন আবার বললেন, এরই সূত্র ধরে আপনি যদি 1954 যুক্তফ্রন্টের ইলেকশন ধরেন, সেখানে ছাত্রদের ইলেকশন 21 দফা, ধরেন, হ্যাঁ, 66-র ছাত্রদের। 6। হ্যাঁ, ছাত্রদের তার মধ্যে 4টা দফা ছিল হচ্ছে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, সরকারিভাবে শহীদ মিনার প্রতিষ্ঠা করা, এবং এটাকে সরকারিভাবে হচ্ছে আমরা এখন যেটা আন্তর্জাতিক মাতৃভাষা করছি শহীদ দিবস করা, সেইগুলো করা। এর পাশাপাশি আপনি যদি দেখেন যে 66-র 6 দফা, সেখানেও সেটা পাশ করানোর ব্যাপারে আওয়ামী লীগের যখন ওয়ার্কিং কমিটির সভা হচ্ছিল, সেইখানে সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনির কথা বলেন, আব্দুল মনি। রাজ্জাকের কথা বলেন, তোফায়েল আহমেদ, ওনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই 6 দফাকে পাশ করে নিয়ে আসার ক্ষেত্রে। এরপর বাস্তবায়িত আমরা করার জন্য। 69 জানি, বাস্তবায়িত করার জন্য আমরা 70 জানি, 71 জানি, আহ 82 থেকে 90। আমি একটু পটভূমি নিয়ে কথা বলতে চাই। যখন হচ্ছে 1952 সালের 27 জানুয়ারি পল্টনে যখন খাজা নাজিমুদ্দিন বললেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, আমরা জানি যে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ এবং বাংলাদেশের অন্যান্য কলেজগুলাতে, বিশ্ববিদ্যালয়গুলাতে এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়। আমরা জানি এর মধ্যে আপনি গাজীউল হক, হাবিবুর রহমান, মোহাম্মদ সুলতান, জিল্লুর রহমান, আক্তার মুকুল, আব্দুল মোমিন, আবুল হোসেন, এবং সেই সময় তখন তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, শেখ মুজিবুর রহমান, ওনারা কিন্তু প্রত্যক্ষভাবে এটার প্রতিবাদ করেছেন। এবং এই প্রতিবাদের ফলস্বরূপ হচ্ছে আমরা জানি যে সালাম, বরকত, রফিক, জব্বার ওনারা জীবন দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা হচ্ছে পরবর্তী যে আমাদের যে আন্দোলন, আমি যেটা বললাম যে 54-র যে আপনার যুক্তফ্রন্ট নির্বাচন, সেখানে 4টা দফা, এরপর আসে 66। আমরা জানি যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, শুধুমাত্র দুটো জিনিস, আপনার হচ্ছে প্রতিরক্ষা আর একটা, প্রতিরক্ষা সহ আরেকটা, দুটো খাত ছাড়া বাকি সবগুলো প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে। এটাতেও কিন্তু আমি আগে উল্লেখ করেছি যে ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এরপরে পরবর্তীতে আপনি যদি দেখেন যে আগরতলা ষড়যন্ত্র মামলা, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা, এবং 70-এর নির্বাচন, এবং আমি যেটা বলবো যে 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধটা যদি আপনি দেখেন যে অ্যাপার্ট ফ্রম অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ ছাড়া, কিংবা সেই সময় ছাত্র ইউনিয়ন ছিল,
ন্যাপ ছিল, মুজাফফর কিংবা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এর বাইরে যে উইংটা শক্তিশালী ভাবে কাজ করেছে সেটা হচ্ছে ছাত্রলীগ। আপনি যাদেরকে নিউক্লিয়াস হিসাবে আমরা ধরি, যে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমেদ, কাজে কিংবা আসছে। হচ্ছে যে আপনি এম এ মান্নান, আবুল কালাম আজাদ, এবং আমরা জানি মুক্তিযুদ্ধের সময় আসম আব্দুর রব, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তুফাল আহমেদ, ওনাদের নেতৃত্বেই কিন্তু চারটা পাঁচটা অঞ্চলে বিভক্ত হয়ে মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছে। একদম। এরপর আমরা জানি যে যখন এরশাদ যখন 82 সালে প্রেসিডেন্ট সাত্তারকে উৎখাত করে ক্ষমতা দখল করলেন, এবং সবচেয়ে ভয়াবহ বিষয় যেটা ছিল সেখানে আহ এরশাদ যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি একটা আইন জারি করেছিলেন, খুব সম্ভবত MRL 82, যেখানে বলা হয়েছিল যে স্বৈরাচারের বিরুদ্ধে কোনো কথা বললে বা এই সরকারের শাসনের বিরুদ্ধে কথা বললে 7 বছর জেল হবে। আমরা জানি 1982 সালের 14 এবং 15 ফেব্রুয়ারি 10 জন ছাত্রকে এরশাদ সরকার গুলি করে হত্যা করেছে। এই 8 বছরের আন্দোলন, লড়াই, সংগ্রামে প্রায় 307 জন ছাত্রকে এরশাদ সরকার গুলি করে হত্যা করেছে। এরপরে হচ্ছে যে আপনার প্রায় 1 বছর 328 দিন হরতাল ছিল, 70 দিন অবরোধ ছিল। সবগুলো জিনিস কিন্তু করেছে ছাত্ররা। আমরা এর ধারাবাহিকতায় 2007 সালের 10ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনা শাসক কর্তৃক, সেনা সদস্য কর্তৃক একজন ছাত্রকে লাঞ্ছিত করার সূত্রপাত ধরেই কিন্তু আর্মি ব্যাক্ট কেয়ারটেকার গভর্নমেন্টের পতন হয়। এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। এখন 2024 সালে যেটা হয়েছে, এই যে আমি এতগুলা কথা বললাম, আমরা এখানে একটা ছাত্র আন্দোলন দেখেছি। দুটো আন্দোলনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ম্যান্ডেট, পার্থক্যটা হচ্ছে চার্টারের, পার্থক্যটা হচ্ছে একটা লক্ষ্য, ভীষণ এবং আন্দোলন এবং মুক্তির। আপনি 1948 সাল থেকে শুরু করে 52 সাল, 54 সাল, 66, 69, 70, 71, 82, 90, এই যে আন্দোলনগুলো ছিল তার একটা ভীষণ ছিল। 1952 সালে ছিল যে এটা হচ্ছে আমাদের মাতৃভাষা রক্ষার অধিকার, আমার সংস্কৃতি, আমার মূল্যবোধ, আমার আত্মমর্যাদা। এরপরে যেটা এসেছে 1971 সালে, এটা 1962 সাল থেকে এই বীজটা বপন হয়েছে যে কিভাবে 6 দফা করা হবে, কিভাবে 11 দফা করা হবে। এবং এইটা একটা সুনির্দিষ্ট একটা জায়গা ছিল যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এর মাধ্যমে জয় বাংলা স্লোগান এসেছে, এর মাধ্যমে জাতীয় সঙ্গীত নির্ধারিত হয়েছে, এর মাধ্যমে জাতীয় পতাকা নির্ধারিত হয়েছে। ঠিক একইভাবে 82 সালেও একই জিনিস করা হয়েছে, যে আমরা হচ্ছে অর্থনৈতিক শোষণ, মানবাধিকার, আইনের শাসন, সর্বোপরি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য স্বৈরাচার সরকারকে উৎখাত করতে হবে। এটা একটা ভীষণ ছিল। কিন্তু এই 2024 সালে আমরা কি দেখলাম? এই আন্দোলনটা বেসিক্যালি সরকারি চাকরিতে কোঠা বাতিলের দাবিতে নিরপেক্ষ ছাত্রদের সংগঠন হিসাবে তারা যেটা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময়টা আমরা কিন্তু বলেছি যে আসলে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, এর পেছনে সুস্পষ্ট একটা গোষ্ঠী বা একটা দল, তারা হচ্ছে আমাদেরকে প্রতারিত করার চেষ্টা করেছে। কিন্তু আসলে তখন আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে পারিনি যে আসলে এটা হচ্ছে একটা ভিন্ন উদ্দেশ্যে এটা করা হয়েছে। এখন এই যে আপনি জানেন, সবাই জানে যে তারা প্রকাশ্যে বলছে, যেমন সার্জিস আলম শিবিরের সদস্য সম্মেলনে গিয়ে বললেন যে এই আন্দোলনের অন্যতম সহযাত্রী, ভ্যানগার্ড, স্ট্র্যাটেজিক পলিসিগুলো নির্ধারিত হয়েছে, কখন কি মুভমেন্ট হবে, প্রত্যেকটা জিনিস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যেটা হচ্ছে 1971 সালের পূর্ববর্তী সময় ইসলামী ছাত্র সংঘ হিসাবে পরিচিত ছিল, যার নেতৃত্বে ছিল হচ্ছে যে মুজাহিদদের মতো, নিজামীদের মতো দুর্ধর্ষ, আমরা যেটা বলি যুদ্ধ অপরাধী। তো এইটা মূল্যায়ন করতে গেলে যেটা হয় যে আসলে এইটাকে ছাত্র আন্দোলন, এটাকে পলিটিক্যাল বা অধিকার আন্দোলন, আমি সেটাকে সেভাবে মূল্যায়ন করতে চাইনি বা চাইবো না। কারণ এদের ভীষণটা ভিন্ন। আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধ প্রবণ, 71 প্রবণ। তারা 71কে ধারণ করেন, লালন করেন। কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল কনফ্লিক্ট বলেন, পলিটিক্যাল আহ দ্বন্দ্ব বলেন, বা হচ্ছে বোঝাপড়ার অভাব, সেই সুযোগটা নিয়ে এই 71-এর একটা পরাজিত পরাজিত শক্তি, তারা হচ্ছে এই সুযোগটা নিয়েছে। এবং আমি মূল্যায়ন করবো এভাবে, আমরা যেমন 71-এর সুফল এবং 71-এর সুফল কেন পাইনি আমরা সেভাবে মূল্যায়ন করি,
আমি মনে করি ভবিষ্যতে এটা নিয়ে গবেষণা হবে যে এটার আসলে মোটা দাগে, বা আপনি যদি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেন, এটার আসলে নেগেটিভ কনসিকোয়েন্সেস গুলা কি হবে বা কি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি এরা যে আন্দোলনটা করেছে, তারা বলেনি আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেব, তারা বাঙালি জাতির ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাঙালি জাতির পিতা। সেটা 1971 সালের 2রা মার্চ এই ছাত্রলীগের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে, তখন থেকে কিন্তু এটা চিন্তা করা হয়েছিল এবং এটা প্রস্তাব করা হয়েছিল। এবং সেখানে ছাত্র ইউনিয়নের নেতারা বলেছিল যে আমরা পাকিস্তান মডেলে যেতে চাই না, কারণ পাকিস্তানেও জাতির পিতা আছে জিন্নাহ, আমরা জিন্নাহর সাথে বঙ্গবন্ধুকে তুলনা করতে চাই না, আমরা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের একজন সর্বাধিনায়ক দেখতে চায়, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে একটা জাতিকে প্রতারিত করে তারা, আমরা এটা জানি সেনাবাহিনীর মাধ্যমে এবং জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতাটা কুক্ষিগত করে এখন বাংলাদেশের যে মূল্যবোধ এটা পরিবর্তন করে দিতে চাইছে। এইটার একটা নেগেটিভ কনসিকোয়েন্সেস ভবিষ্যতে আছে। শাসক হিসেবে আওয়ামী লীগ কিভাবে শাসন করেছে সেটা একটা সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। সেটা একটা সরকার ব্যর্থ হতে পারে, একটা সরকার খারাপ হতে পারে, একটা সরকার সফলতা বয়ে আনতে যে যে আহ, পদক্ষেপ বা প্রতিশ্রুতিগুলি নির্বাচন ইশতেহারে দিয়েছিল সেগুলো নাও করতে পারে। সেটার মূল্যায়ন ভিন্ন, কিন্তু সেই ব্যর্থতার অভিযোগ ধরে বাংলাদেশের ভিত্তিকে নাড়িয়ে দিয়ে যদি বলে যে আমাদের কাছে 47 আর 24 শ্রেয়, মধ্য থেকে 52, 54, 66, 70, 71 সবকিছু গায়েব হয়ে গেছে, এটা আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আহ এইটার একটা আহ নেতিবাচক প্রভাব আমাদের দেশ, রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সর্বোপরি আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং আচার আচরণে পড়তে বাধ্য বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ ভাই। আমি আসলে লিখে রেখেছিলাম আমাদের পুরা, মানে আমি আমার মনে আছে যে আহ, আন্দোলন আপনি যে বললেন সেই ধাপে ধাপে, সেগুলো আমি বলতে পারতাম, বাট আমি আপনার কাছ থেকে আমার মনে হয়েছে আপনার পুরো ইয়াটা যখন জানুন যে আপনি নিশ্চয়ই বলবেন আরো সুন্দর করে আরো গুছিয়ে। আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে যেটা আমরা বুঝতে পারছি, আপনিও পারছেন, যে আসলে শুরু থেকে একদম আপনি যদি একদম পিছনে চলে যান 47 বা যেটাই বলেন, শুরু থেকে যে 90 পর্যন্ত প্রতিটা মানে আমাদের ছাত্রদের যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের লক্ষ্য ছিল আমাদের বাংলাদেশ, আমাদের ভাষা, আমাদের জনসাধারণ, জি, আমাদের জনগণের মৌলিক অধিকার, ধনী গরিব নির্বিশেষে একটি বৈষম্যহীন সমাজ এবং একটি ধর্মনিরপেক্ষ আমাদের, এই তো আমাদের গোল ছিল, লক্ষ্য ছিল, কিন্তু ওইটাই বলছিল 24-এ হ্যাঁ। এসে এই লক্ষ্যটা আসলে এখনকার যারা আন্দোলনটা পরিচালিত করেছে বা যারা তাদের পিছনে ছিল, আপনি যে নিউক্লিয়াসের কথা বললেন, তাই না? হুম। এরকম কিন্তু হুম। প্রতিটা সময় পিছনে কেউ থাকেন, যারা পেছনে কেউ পরিচালক নেই। ছিলেন সেই সময় তাদের সব আন্দোলনের লক্ষ্যের পেছনের যে পরিচালক সবার উদ্দেশ্য একটাই ছিল, বাংলাদেশ, সবার উদ্দেশ্য একই বাংলাদেশের ছিল। মানুষ। তো হ্যাঁ, 24-এ ভিন্ন। এসে পেছনের এবং সামনের যারা ছাত্র এবং তাদের যারা পরিচালক তাদের লক্ষ্য বদলে গেছে। তো আপনি খুবই সুন্দর করে বুঝিয়ে বললেন আমাদের দর্শকদের জন্য, আমার আমার ধারণা খুব আমি পছন্দ আমি করবে। আসলে একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই। জি। তাদের লক্ষ্য এটাই ছিল জি। যে তারা যদি হচ্ছে সরকার উৎখাত করতে পারে, জি। তারা বাংলাদেশকে মৌলবাদের ধারায় নিয়ে আসবে, কিন্তু তাদের ফিরিয়ে সেই নিয়ে, হ্যাঁ। লক্ষ্যটা, হ্যাঁ, যেটাকে বলা হয় যে এখনকার রাজনীতিবিদরা বলছে যে মুনাফিকি করা, যা মুনাফিক, যা আপনি লক্ষ্য দিয়েছেন একটা কিন্তু আপনার পেছনে লক্ষ্য আরেকটা। আপনি যদি এখন দেখেন এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার যারা দাবি করছে যা, বা হচ্ছে বাংলাদেশে তো সত্যিকার অর্থে জামাতের এত পরিমাণ লোক নেই। তো যেটা হয়েছে এখানে বিএনপির অধিকাংশ লোক গিয়েছে এবং এটাও সত্য। আপনি যেটা বলেন শিক্ষার্থীরা কোমলমতি, এখানে আওয়ামী পরিবারের সন্তানরাও গিয়েছে, প্রগতিশীলরাও গিয়েছে, বিভিন্ন কারণে গিয়েছে এবং তারা প্রত্যেকে প্রতারিত হয়েছে। এবং তারা এখন বলছে প্রতারিত, যেটা আমাদের সাথে মুনাফিকের মতো আচরণ করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। মানে আমরা প্রতারিত হয়েছি, আমাদেরকে ব্লাফ দেয়া আমরা হয়েছে। প্রতারিত হয়েছে, আমরা কারণ প্রতারিত তখন হয়েছে। তো আন্দোলনের সময় দেশাত্মবোধক গান বাজতেছে, তো হ্যাঁ, আপনি সবার, দেখেন হ্যাঁ, সেখানে বেসেছে ধন ধান্যে পুষ্পে ভরা। পুষ্পে ভরা, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনি যদি দেখেন যে
তুমি কে আমি কে বাঙালি, এটার বাঙালি পরিবর্তে বাঙালি। পদ্মা পদ্মা মেঘনা যমুনা এবং স্বাধীনতার আহ যে অন্যান্য যে আপনার তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি, এই ধরনের স্বাধীনতার অসংখ্য গান কিন্তু তারা বঙ্গবন্ধুর বাজিয়েছে। বঙ্গবন্ধুর ভাষণও বাজিয়েছে। আমি আমি এটা আপনাকে বলতে চেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে এটা আমার যতটুকু বয়স 90 পরবর্তী সিচুয়েশনে তো আমি বুঝি, আওয়ামী লীগ সরকার গত 16 বছর ক্ষমতায় ছিল, 96 থেকে 2001-এ ছিল, তারা বঙ্গবন্ধুকে নিয়ে যতটুকু প্রচার প্রচারণা করে নাই তার চেয়ে বেশি প্রচারিত হয়েছে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে। এবং তারা দেখিয়েছে যে আমরা হচ্ছে বঙ্গবন্ধুকে সামনে রেখে, যেমন সবচেয়ে বয়সী যে ভাষণটা বেজেছে, আপনি যদি ভুল ভুল না করেন বা ভুলে না থাকেন, রিয়ালিটি মায়না নাও, তোমার পরাজয় নিশ্চিত। হ্যাঁ। হ্যাঁ, এখন আমাদেরকে তারা একটা ব্লাফ দিয়েছে যে হ্যাঁ, আওয়ামী লীগ বা শেখ হাসিনার আওয়ামী লীগ বা 14 দলীয় জোট তারা সরকার হিসেবে ব্যর্থ হতেই পারে, মানুষের অধিকার রক্ষা নাই করতে পারে। আমরা দেখেছি যে আরেকটা শক্তির উত্থান হচ্ছে যারা 71-কে ধারণ করে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা কিন্তু ভাই, সমাজতন্ত্র ধারণ করে। হ্যাঁ, আপনি যদি একটা জিনিস বলেন অনেক লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, হ্যাঁ, এটা তো আছে। কিন্তু এছাড়া আপনি যদি বলেন যে 5 মাসে এই যে আওয়ামী লীগকে আবার চাই, শেখ হাসিনাকে ফিরায় দাও, এই যে একটা স্লোগান ওঠা গ্রামের মানুষ, তার মানে কি এত সোশ্যাল বেনিফিটস সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। আপনি যদি এক্স্যাক্টলি। দেখেন যে আমরা বলি আচ্ছা ধরে নিলাম আওয়ামী লীগ ভালো করেনি, আওয়ামী লীগ ভালো করেছে কাজ। আপনি আওয়ামী যদি লীগ এক অবশ্যই ভালো কাজ করেছে, এটা নো করেছে, ডাউট। নো ডাউট, অবশ্যই আপনি করেছে। যদি অনেক বছর ক্ষমতায় থাকলে এটার অনেক মানে হ্যাঁ, ভালোর আওয়ামী সাথে লীগ সাথে অনেক খারাপও আছে। মানে আমি জাস্ট এমনি বলছি এটা, আপনি না আমিও বলি অনেক সময়, বাট এটা বললে আসলে এক ধরনের আম, আওয়ামী লীগ যা করেছে সেটা তো আমাদের আসলে বলা উচিত, এটা আমার না, কাছে মনে হয়। অবশ্যই আমি আই আমি এই ফিল জিনিসটা দ্যাট, কেন জাস্ট আমার তুললাম। মনে হলো যে আমার এটা আসলে। হ্যাঁ, হ্যাঁ, না না, ঠিক হ্যাঁ। আছে, আমি আপনার সাথে একটু অ্যাড করে নেই। জি। অনেকে মনে করতে পারে যে আমি হচ্ছে যে সরকারের ক্রিটিসিজম করছে, আমি এই কারণে বললাম না করছেন, যে হ্যাঁ। না না, হ্যাঁ, আমি এই কারণে বললাম ব্যাপারটা যে জি। আপনারা ধরে নেন আওয়ামী লীগ খুব খারাপ, আমি ধরেই জি। নিলাম হ্যাঁ। আপনাদের মতো করে খুব খারাপ। আওয়ামী লীগ এই জীবনে কিছুই করেনি, আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে, করেনি, আওয়ামী লীগ টানেল করেছে, করেনি, এক্সপ্রেসওয়ে করেছে, করেনি, তৃতীয় টার্মিনাল করেছে, করেনি, জিডিপি 6.5 পরে নিয়ে 5.4-এ নিয়ে গেছে, করেনি, স- আহ, যেটা হচ্ছে উন্নয়নশীল দেশ থেকে স্বল্প উন্নত দেশে নিয়ে গেছে, আওয়ামী লীগ কিচ্ছু করেনি। আওয়ামী লীগ 42 লক্ষ মানুষকে টিসিবির পণ্যের আওতায় কার্ডদারি সুবিধা দিয়ে স্বল্প মূল্যে আপনার পণ্য বিতরণ করেছে, আওয়ামী লীগ এটাও করেনি। আওয়ামী লীগ, আমার একটা আফসোস লাগে যখন হচ্ছে নারী শিক্ষার্থীরা শেখ হাসিনাকে অপমান করেন। আপনি একটা জিনিস দেখেন, আমি এই আপনি প্রশ্নটা বেগম, আপনাকে করব হ্যাঁ, একটু। আমি একটু সম্পর্কে একটু বলে নেই জি। যে যেটা হচ্ছে আমরা জানি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পরে পলিসি এমন একটা জিনিস, আপনি দুটো জিনিস, একটা হচ্ছে গ্রাজুয়াল প্রসেস, আপনি হচ্ছে যেটাকে ইনক্রিমেন্টাল ট্র্যাক বলে, আপনি মানুষকে এডুকেশন দিয়ে, মানুষকে রিসোর্স দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে একটা জনগোষ্ঠীকে আপনি টেনে সামনে আনতে পারেন। আর একটা হচ্ছে পলিসি দিয়ে মানুষকে টেনে নিয়ে আসা। আপনি যদি দেখেন 1997 সালের রুরাল গভর্নমেন্ট অ্যাক্ট, লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট 1997-এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং হচ্ছে যে আপনার উপজেলা পরিষদ, আহ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, আমি একটু উলটপালট করে বললাম, এই যে প্রত্যেকটা জায়গায় অ্যাটলিস্ট 25% সিটস আর রিজার্ভ ফর উইমেন অ্যান্ড উইমেন কন্টেস্ট এগেনস্ট উইমেন। ইয়া, রিজার্ভ সিটস যেমন কিন্তু দু আপনি ধরনের আছে। উপজেলা উপজেলা চেয়ারম্যানের যে বা ভাইস চেয়ারম্যান একটা নারী হ্যাঁ, হতে ভাইস হবে, চেয়ারম্যান এবং নারী হতে সব হবে, নারীরা কন্টেস্ট করতে হবে, এরকম সব নারীরা মেম্বার কন্টেস্ট করবে। নারী এখন হতে দেখেন, হবে, হ্যাঁ। হতে ইকুয়াল। হবে, আমাদের দুটো জিনিস আছে, ন্যাশনাল পার্লামেন্টে হচ্ছে সরাসরি রিজার্ভেশন, হুম। আর লোকাল গভর্নমেন্ট হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা। এর মাধ্যমে কি হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। হুম। বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে 5,000 ইউনিয়ন পরিষদ, 15,000 নির্বাচিত নারী সদস্য, প্রত্যেকটা সিটার এগেনস্টে প্রায় তখন 8 জন 10 জন করে ইলেকশন করেছে, অর্থাৎ সারা হুম। বাংলাদেশ থেকে 3 থেকে 4 লাখ নারীকে মৌলবাদের বা আমরা যেটা বলি রক্ষণশীল সমাজ ভেঙে তাদেরকে সামনে নিয়ে আসা, এবং পরবর্তীতে আপনার নারীদের যে আপনি এই সংরক্ষিত যে কোটা, সরকারি চাকরি কিংবা শিক্ষার ক্ষেত্রে যে বেনিফিট গুলা ছিল সেগুলো অনার্স লেভেলে নিয়ে যাওয়া, শেখ হাসিনা কিন্তু অসংখ্য অবদান আছে। আজকে নারীরা যেভাবে অবাধে চলাফেরা করে, এই সিচুয়েশনটা কিন্তু 90 সালে ছিল না। 90 সালে আমরা জানি যে
এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে যে সেটা হচ্ছে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, এবং সেই স্ত্রীকে সে আবার আনতে গিয়ে, এটা কিন্তু সত্য ঘটনা, এবং সেই হাজবেন্ড তাকে, সে ডিভোর্স মানে না বিধায় তাকে হিল্লা বিয়ে দিতে চেয়েছিল, সেই নারী রাজি হয়নি, তখন সে গ্রামের মোড়লদের, এই ঘটনাটা সিলেটের, সে নারীকে কিন্তু আমরা যেটা বলি যে অনার কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। এই সিচুয়েশন কিন্তু 90s বাংলাদেশে ছিল। আমি এইটা দুঃখের সাথে বললাম যে আওয়ামী লীগ কিছুই করেনি, আওয়ামী লীগ খুব খারাপ। আপনারা গত 5 মাসে কি করলেন? এবং এটা তো সত্য, স্বাধীনতার পর এই আওয়ামী লীগ সরকার গত 16 বছরে বাংলাদেশে যা করেছে, বাংলাদেশের কোনো সরকার করেনি বা করতে পারেনি। অনেক ধন্যবাদ। আসলে আপনাদের সাথে কথা বললে জানা যায় অনেক, সবকিছু তো সবাই জানতে পারে না। আমাদের মতো যারা কম জানি, আমাদের না না, দর্শকরা আপনি আপনি অনেক কিছু জানতে পারে। আপনি তো মুক্তিযোদ্ধা পরিবারের এটা আমাদের জন্য সন্তান। প্রিভিলেজ যে আপনারা কাজ করছেন বলে আমরা আসলে জানতে পারি অনেক তথ্য আছে যেটা আমাদের জানা হয় না আসলে। আমি এখন দ্বিতীয় আরেকটা বিষয়ে যাই। হ্যাঁ, শিওর। এখানে তো একদম পরিষ্কার এবং সবাই স্বীকার করে নিয়েছে যে কোমলমতি ছাত্রদের মানে আন্দোলনে ব্যবহার করা হয়েছে। তো ছাত্ররা তো আসলে দেশের একটা মেধাবী অংশ, তাই না? যারা হুম। পড়াশোনা করে, স্পেশালি এইটাতে যারা যারা গেছে পড়াশোনা তারা করে। ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা ধরেই নিব যে তারা মেধাবী। তারা যেভাবে কথা বলে, বক্তৃতা দেয়, অবশ্যই তারা মেধাবী। এই যে তারা একেবারেই বুঝতে পারে নাই বা স্বাধীনতা বিরোধী বা দেশের উন্নয়ন বিরোধীরা তাদেরকে ব্যবহার করছে থ্রু আউট ডাউন দ্য লাইন, যারা এটার সাথে পারপাসলি যুক্ত হয়েছে, কিন্তু মেজরিটি তো আসলে এটার সাথে না। কিন্তু এই না, 5 মাসে তাদের যে একটা ফিডব্যাকস ওইভাবে কি আম, আসছে না, তো ওইটা তো কিভাবে আপনি মূল্যায়ন করবেন, কেন আসছে না? মানে ওরা কি এখানে কনফিউজ না ভয় আমি পাচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে আমি তো ব্যক্তিগতভাবেও আমার অনেক ছোট ভাই আছে বা বন্ধু আছে, বা যারা হচ্ছে এখনো পড়াশোনা করে, এবং আমি তো আর সবার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। আমি তো আগেই বলেছি এমনও ব্যাপার ঘটেছে যে প্রগতিশীল পরিবার বা আওয়ামী লীগের নেতাদের সন্তানও কিন্তু এই আন্দোলনে গিয়েছে। এখন বলছে না কেন বা বলতে পারছে না কেন, এখানে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে, একজন মানুষ যখন একটা কাজের সক্রিয় স্টেক হোল্ডার হয়ে যায় এবং সেটা যখন বুমেরাং হয়, সেটা স্বীকার করেটা নিয়ে এক ধরনের লজ্জাবোধের ব্যাপার, এটা করতে চায় না। আপনি দেখবেন মানে অনেকেই, পার্সোনাল ডিফিট মনে করছে। হ্যাঁ, ডিফিট মনে করে, যেটা আমি কি করলাম, এখন সেই ভুলটা হ্যাঁ, স্বীকার করতে চায় না। ব্যক্তিগত ভুল আর কি এটা একটা। কিন্তু আমার অ্যানালাইসিস হচ্ছে, আমি তো সারা বাংলাদেশের প্রক্রিয়াটা বলতে পারবো না। আমার ফেসবুকে বন্ধুর সংখ্যা প্রায় 4,000। জি। তখন তো প্রায় আমরা কয়েকজন ছাড়া, আমি তখন স্ট্যাটাস দিয়েছিলাম, আমি গুনেছি এই 4,000-এর মধ্যে মাত্র আমরা 32 জন যারা প্রোফাইল লাল করিনি। তার মধ্যে আমার বন্ধু বান্ধব আছে, আমার শিক্ষার্থী আছে, অনেকে আছে। এই যে দেশে এত কিছু ঘটছে, এখন তারা কিন্তু চুপ হয়ে গেছে, তারা কিন্তু এখন আর কথা বলছে না। এবং পার্সোনালি আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে লজ্জিত তারা কি করেছে। তো এটা দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে ভয়টা একটা বিষয়, বাট এটা মুখ্য বিষয় না, কিন্তু আমার কাছে অন্য একটা যে জিনিস মনে হয়েছে, জি। তারা যে প্রেশনটা চালাচ্ছে গত 5 মাসে, যে অর্থাৎ যে ছেলেটা আওয়ামী লীগের পরিবারের পক্ষ থেকে গিয়েছে, যে ছেলেটা ছাত্র ইউনিয়ন থেকে গিয়েছে বা বাম সংগঠন থেকে গিয়েছে, যারা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বিশ্বাস করে, অনেক মানুষ আছে যে যারা হচ্ছে আওয়ামী লীগ পছন্দ করে না, মানে বর্তমানে আওয়ামী লীগ পছন্দ করে না, কিন্তু তারা কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্ব পছন্দ করে। তারাও কিন্তু এখন আর ভয়ে এই কথাটা বলতে পারছে না। আপনি দেখেন কারা বলতে পারছে আজকে, যে সকল সিনিয়র নেতৃবৃন্দ যারা একটা সময় মুক্তিযুদ্ধের আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আমি যদি বলি ফজলুর রহমানের কথা বলেন, তারা জি, মুক্তিযুদ্ধ বিএনপির করেছে। উপদেষ্টা হ্যাঁ, বিএনপির উপদেষ্টা, মণ্ডলী। উনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। জি। ওনারা মুক্তিযোদ্ধাকে হোল্ড করেন। আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা বলেন, উনি আওয়ামী লীগ করেন না, উনি শেখ হাসিনার কট্টর সমালোচক, বাট উনি মুজিববাদী, উনি প্রো লিবারেশন, যেটাকে বলা হয় যে ধারণ করে, মুক্তিযুদ্ধ ধারণ করে। এই মানুষগুলো কথা বলছে কেননা তাদের একটা স্ট্রেংথ আছে। এখন স্ট্রেংথের আরেকটা জায়গা আছে, তারা যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ করেনি, তারা কিন্তু কথাটা বলতে পারছে। কিন্তু তারপরেও দেখেন কাদের সিদ্দিকীর গাড়িতে হামলা হয়েছে, লতিফ সিদ্দিকীর গাড়িতে হামলা হয়েছে। মামলা হয়েছে, ফজলুর হ্যাঁ। রহমান কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন, এবং দলীয় বাস্তবতার কারণে উনি অনেক কথা বলতে পারেন না। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, এখন কিছু হলেই যে, একটা জিনিস হচ্ছে যে মব জাস্টিস, কিছু হলেই গণপিটুনি দিয়ে দিচ্ছে। এখন আজকে একটা ছেলে, সে বিশ্ববিদ্যালয়ে বলল
যে আমি যে আন্দোলনে গিয়েছি সেটা আমার ভুল হয়েছে, আমি আন্দোলন করেছি, এটা অন্যায় ছিল। পরের দিনই তো বলবে যে ও ছাত্রলীগ করে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে দিল অথবা গণপিটুনি দিয়ে মেরেই ফেললো। আমরা দেখেছি যে তোফাজ্জলকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমরা দেখেছি রাজীবকে কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে হত্যা করেছে, আমরা দেখেছি মাসুদ, সে পঙ্গু, সে ছাত্রলীগ করতো। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 2014 সাল। সে তো একটা পঙ্গু মানুষ, ছাত্র রাজনীতি ছেড়েছে আজকে 10 বছর হলো, তাকেও মেরে ফেলেছে। সুতরাং কেউ জানে না যে আপনার হচ্ছে যে আহ, তাদের উপরে মব জাস্টিসের মতো নির্মম কিছু নেমে আসতে পারে। আমার কাছে দুটা রিজন মনে হতে পারে, একটা হচ্ছে লজ্জা ভয়, লজ্জা, দ্বিতীয় হচ্ছে ভয়। লজ্জা এবং ভয়, হ্যাঁ। অনেকটা হুম। হয় না যে মনে হয় বন্ধুকে নলের সামনে কথাই বলতে পারছে না আর কি, না, এরকম হ্যাঁ, যে এইটাই বললেই এখন তো তাই একটা হচ্ছে। আমার আমার সাথে সাথে আমার ফ্যামিলির উপরে এসে পড়বে বিপদ, অনেক হ্যাঁ, হ্যাঁ, চিন্তা। পড়বে। বুঝতে পারতেছি বাচ্চারাও এখন, কিন্তু এইখানে একটা যেটা মানে আমি কিছুদিন আগে আমাকে একজন বলল, আমার এক পরিচিত, যে স্কুলে স্কুলগুলোতে মানে আমি প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই ধরনের স্কুলগুলোর কথা বলছি, সরকারি, হুম। স্পেশালি, বেসরকারি শুনি নাই, সরকারি শুনেছি। তো ওখানে টিচার বসে থাকে আর বাচ্চা ছেলেপেলেরা খেলছে, অনেক সময় নেশা করেও চলে যাচ্ছে স্কুলে, টিচারের কথা শুনছে না। এবং টিচারকে যদি জিজ্ঞেস করে আপনি কিছু বলছেন না কেন, বলে বললে তো আমাকে অপমানিত হতে হবে। এই যে একটা, এবং বলছে পাশ করিয়ে দাও, আমি এটা করব না, আমি ক্লাস করব না, আমি হোমওয়ার্ক করব না। এই যে একটা ক্লাসরুমে না যাওয়ার প্রবণতা, এবং এই যে একটা জোর করে আদায় করে নেওয়ার মানে একটা প্রবণতা, একটা যে বাচ্চাদের মধ্যে ঢুকে গেল। তো স্পষ্ট করে যদি আপনি বলেন, কিছু হলে একটা মোবোক্রেসি মানে মব হয়ে একটা মারামারির জাস্ট। প্রবণতা, তাই না? হুম। হুম। এইটার থেকে আসলে পরিত্রাণ মানে কিভাবে পাবে, মানে এটার ভবিষ্যৎ কি হবে বাচ্চাদের তাহলে? এটা তো খুবই অ্যালার্মিং। না, এটা এটা অ্যালার্মিং। আমি প্রথমেই বলে নেই যে আসলে এটা বাংলাদেশে যদি আপনি মব জাস্টিসের ধারণা বলেন, সেটা দুটো জিনিস। আমাদের যে ছিল না তা কিন্তু না, আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে চোর ধরা পড়লে, ডাকাত ধরা পড়লে মানুষ কিন্তু মব জাস্টিস করেছে। তার একটা রিজন ছিল যে চোর ডাকাতকে পুলিশে দিলে কয়দিন পরে তারা ছাড়া পেয়ে চলে আসে, এরপর আবার উৎপাত করে, কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়নি। দ্বিতীয় যেটা হয়েছে, এবার যেটা হয়েছে সেটা হচ্ছে স্টেট স্পন্সর ভায়োলেন্স বা মব জাস্টিস। এটা কিন্তু ভয়ঙ্কর, অর্থাৎ রাষ্ট্র এটা আপনাকে অনুমোদন এটা তো দিচ্ছে। জাস্টিস না আসলে, হ্যাঁ, না, এটা জাস্টিস না। মব মব জাস্টিস কখনোই, ভায়োলেন্স। মব ভায়োলেন্স এটা মব এটাকে ভায়োলেন্স এটাকে না, বলা হয় যে আরেকটা ভাষা আছে, সেটাকে জঙ্গল জাস্টিসও বলা হয়। বেসিক্যালি জাস্টিস বললেও এটা ইনজাস্টিস এবং ইনজাস্টিস। ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস। তো ইয়েস। এখন যেটা হয়েছে আপনি দেখেন, এই যে ক্রাইসিসটা হয়েছে, আমরা দেখেছি যে এই ছাত্র আন্দোলনের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, জুতার মালা দেওয়া হয়েছে, মেরেছে, অপমানিত হয়েছে, এবং দু একজন শিক্ষক হার্ট অ্যাটাক করে মারাও গিয়েছেন, মারাও সুইসাইড গেছেন। করেছেন। হ্যাঁ। এখানে আমি প্রথমত রাষ্ট্রের দায় তো অবশ্যই, এবং রাষ্ট্রের দায় বলতে অবশ্যই এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়। উনি নিজে শিক্ষক ছিলেন, অধ্যাপক হ্যাঁ, ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, ভদ্রলোক নিজে এবং একটা, ভদ্রলোক। কিন্তু আমার অবাক লাগে, উনি সারা পৃথিবীব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উনি গিয়েছেন, বক্তব্য যে যে দিয়েছেন। পড়াতেন, ও মাই এটা এটা গড, পড়াতেন, এটা আমার কাছে হাস্যকর। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা হচ্ছে দিতেন, আলাংকারিক চ্যান্সেলর ছিলেন। চ্যান্সেলর ছিলেন। He should know the culture of students and teachers at university level ও in মাই different গড। parts of the world. উনি নির্বিকার হয়ে দেখছেন এক জায়গায়, উনি বলছেন আমি কিছু করতে পারছি না, সো ইফ ইউ কান্ট ইউ শুড স্টেপ ডাউন। আপনার সেটা করা উচিত। এই যে ক্রাইসিসটা হয়েছে, না না না, এখানে আমি একটু বলি আপনাকে, সরি আপনাকে হুম, একটু ইন্টারফেয়ার করি। উনি কিন্তু বলছেন না আমি কিছু করতে পারছি না, উনি আরো আমার আমার আমরা যেটা ফিল করছি, উনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি ছাত্রদেরকে আর করে, আমার তো ছাত্ররা এনেছে, ছাত্রদেরকে হ্যাঁ, ইউজ করছেন, এটা আমার ইউজ মনে করছে। হচ্ছে। আমি সেটাই বললাম, যেমন হি ইজ উনি একটা ইউজিং জিনিস বলছে যে স্টুডেন্টস আমাকে ক্ষমতা এনেছে স্পিরিটটাকে। ছাত্ররা। তো জি। আমরা তো এই তো এতটুকু বুঝি যে ছাত্ররা চাইলেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশ শিক্ষার বিকল্প ছিল না। উনি তো ইতিমধ্যে সেটা বলেছেন, এটা ইটস এ মেটিকুলাসলি ডিজাইন, আমরা এটুকু বুঝি। হুম। এখন আমরা যেটা বলছিলাম যে এখান থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন। এখানে আমি আরেকটু জিনিস অ্যাড করতে চাই একাডেমিক পার্সপেক্টিভ থেকে। এই সংকটটা কিন্তু হুট করেই এইবার হয়েছে, এটা একটা বিস্ফোরণ, এবং পলিটিক্যাল
পৃষ্ঠপোষকতায় হয়েছে, কিন্তু আমাদের যে একটা আচরণ গড়ে উঠেছে আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, এটা কিন্তু আমাদের কালচারের অংশ ছিল যে শিক্ষকরা আমাদেরকে মারতেন, শাসন করার একটা ক্ষমতা ছিল। দিনে দিনে যেটা হোক, আমরা যেটা করেছি উন্নত বিশ্বের কিছু কনসেপ্ট নিয়ে এসেছি যে ছাত্রদেরকে শাসন করা যাবে না, কিন্তু আমাদের ক্রাইসিসটা হয়েছে কোথায়? হাউ টু ম্যানেজ স্টুডেন্টস। এবং আমাদের যেটা দরকার ছিল শিক্ষকদেরকে ট্রেন্ড আপ করা, আমরা সেটাও পারি না। অর্থাৎ আমাদের শিক্ষকরা রয়ে গেছেন যে প্রচলিত ধারা, কিন্তু আমরা সেখানে নিয়ে এসেছি একটা উন্নত ধারার শিক্ষা ব্যবস্থা। এই যে একটা কন্ট্রাডিকশন, আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে আমরা যে সোসাইটিতে বেড়ে উঠেছি, আমরা কিন্তু ছোটবেলা থেকে ভায়োলেন্স দেখে বড় হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কনফ্লিক্ট, ভায়োলেন্স ইটস এ সোশ্যাল কালচার, পার্ট অফ কালচার, ফ্যামিলি কালচার, কমিউনিটি কালচার। সেটাকে কন্ট্রোল করার জন্য কিছু পানিশমেন্টের ব্যবস্থা থাকা উচিত। এই জিনিসটা শিক্ষকদের হাত থেকে চলে যাওয়া, এবং এইবার এসে তারা যেটা করেছে যে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের নেতৃত্বে আমি বলবো যে ছাত্রদেরকে উস্কে দিয়ে, এদেরকে আগলে রেখে এই যে মব জাস্টিসের বা আমরা, আপনি যেটা বলছেন যেটা জাস্টিস না ইনজাস্টিস, একাডেমিক টার্ম মব জাস্টিস অর জঙ্গল জাস্টিস, যেটা করেছে এটা আসলে খুবই খুবই খারাপ। এবং এটার সঠিক নিয়ন্ত্রণ আমি অদূর ভবিষ্যতে দেখি না। আমি দেখি যদি কোনো ইলেক্টেড গভর্নমেন্ট আসে এবং সেখানে পলিসি রিফর্মের মাধ্যমে যদি এটা কন্ট্রোল করা যায়। বাট পাশাপাশি আমি এটুকু বলবো যে আমাদের মা বাবাদের অনেক দায়িত্ব, আমাদের সন্তানদেরকে বোঝানো উচিত যে আহ মা বাবার পরে শিক্ষকদের স্থান। আমাদের গ্রামের ভাষায় একটা প্রবাদ আছে যে বাপে বানায় পুত, ভূত শিক্ষকে বানায় পুত। দ্যাট মিনস কিশোরগঞ্জের ভাষা আর কি, যে বাবা বানায় হচ্ছে ভূত আর শিক্ষক পুত মানে পুত্র। অর্থাৎ বাবা একজনকে জন্ম দেয়, সে কিন্তু জাস্ট হচ্ছে একটা মানুষ, সে কিন্তু হচ্ছে যে আপনার হয় না, মানে হচ্ছে যে আমরা যেটা বলি সভ্যতায় সংস্কৃতিতে বেড়ে ওঠা ওই যে বলে এই না যে একটা জিনিসটা। মাটির দলা, শিক্ষক হ্যাঁ, মাটির সেটাকে দল, একটা হ্যাঁ, গড়ন দেয়। একটা জি, একটা 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 গঠন দিয়ে, একটা একটা গঠন গড়ন দিয়ে দেয়। একটা জি। পুতুল বানায়। হ্যাঁ, একটা একটা গঠন দেয়। তো এই যে জিনিসটা নষ্ট হয়েছে, আমি অবশ্যই বলবো এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্রকে এই জন্যে আপনার পদক্ষেপ নিতে হবে, এবং সেই পদক্ষেপের অংশ হিসেবে আমি বলবো এই গভর্নমেন্ট যদি আপনি 10 বছরও থাকে, আপনি লিখে রাখতে পারেন, আমি লিখে দিলাম, আপনি আমাকে যদি বেঁচে থাকি 10 বছর পর আমাকে জিজ্ঞেস করবেন, এই নন ইলেক্টেড গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে বাংলাদেশের কোনো অংশই কাজ করবে না। কেননা আমাদের যে কনস্টিটিউয়েন্সি 50টা সংরক্ষিত, 300টা ইলেক্টেড, আমরা 350টা ইলেক্টেড মেম্বারের মাধ্যমে বাংলাদেশটা পরিচালিত করি। এখানে সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে অনেকটা দৌড়ের উপর রাখা হয়েছে, তার আত্মগোপনে আছে। এই যে বাংলাদেশের সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, আরবান লোকাল গভর্নমেন্ট, নাথিং ইজ ফাংশনেবল, কোনো কিছু ফাংশন করছে না। এরা তো মানুষকে সার্ভিস দেয়, এরা তো সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। ডক্টর ইউনূস একজনকে তো হাতে গিয়ে একটা খাবার দিয়ে আসবেন না, একটা কার্ড দিয়ে আসবেন না, টিসিবির পণ্য দিয়ে আসবেন না, এই জিনিসগুলো দেওয়া হয় থ্রু হচ্ছে এই লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস এর মাধ্যমে। তো আপনি ন্যাশনাল পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত যে ভঙ্গুর অবস্থাটা সৃষ্টি হয়েছে, সেখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এবং আমি আবারও বলবো শুধু ইলেক্টেড গভর্নমেন্ট নয়, এখানে যদি প্রো লিবারেশন বেসড যদি কোনো পলিটিক্যাল পার্টিস না আসে, সেটা যে কোনো সংগঠন হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, জাসদ হতে পারে, বাসদ হতে পারে, বাম ফেডারেশন হতে পারে, ইভেন বিএনপি আজকে যে সূত্রে কথা বলছে সেটাও হতে পারে। আমি একদম সরাসরি মেন করে বলছি, এখানে যদি প্রো পাকিস্তানি কেউ যদি ক্ষমতায় আসে, এটা ডিফিকাল্ট, কেননা তাদের নেচারটা এরকম, সেটা আমরা ক্যাডার 5 মাসে ভিত্তিক। দেখে ফেললাম। হ্যাঁ, সেটা আমরা 5 মাসে দেখতে পেলাম। এখন আমি যদি বলি যে কোনো ধরনের একটা ইলেকশন দিয়ে দেন, দিয়ে হচ্ছে আপনারা জোরপূর্বক জামাতকে ক্ষমতায় দিয়ে চলে যান, দেশ ভালো চলবে, আই ডোন্ট থিঙ্ক সো। কেননা জামাত হচ্ছে বাংলাদেশের ফাদার ফাদার অফ দ্য অল ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশনস ইন বাংলাদেশ। আপনি যত যত দিক থেকে বলেন, বাংলাদেশের যত ফান্ডামেন্টালিস্ট ইসলামিক অর্গানাইজেশন আছে বা মৌলবাদ সংগঠন আছে, তার ফাদার অর্গানাইজেশন হচ্ছে জামাত। আম, হ্যাঁ, আমার কাছে শুধু একটা জিনিস অ্যাড করতে চাই যে আসলে এই যে স্কুলের ব্যাপারটা বললেন না, শিক্ষকরা শাসন করতে হবে। আর আমাদের ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা যে আমরা কিন্তু ছোটবেলায় স্কুলগুলোতে গেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,
হুম। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গান, গানের প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, তারপরে যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন মেলা সাজো। বা গ্রামের মেলা, মেলা, হ্যাঁ। কত সুন্দর সুন্দর, মানে ব্যস্ত থাকা, ব্যস্ত বাচ্চাদেরকে থাকা। সৃজনশীল কাজের মধ্যে এঙ্গেজ করা। মনে হয় এটা বোধহয় অনেক বছর যাবত আর ওইভাবে চর্চিত হচ্ছে না। সকালবেলা জাতীয় সঙ্গীতটা শেষ করে হ্যাঁ, স্কুলে ঢোকা, হ্যাঁ। নড়াচড়া করা স্কুল যাবে না, প্যারেড করা, প্যারেড করা। পিটি আমার করা। স্কুলে তো শপথ নেওয়ানো হতো যে কি হ্যাঁ, কি করতে হবে, যেহেতু আমি এই যে আমরা এভাবে ক্লাস শপথ পেতাম সেভেন্থে যে আমি পড়তাম। শপথ করিতেছি যে, আমি হ্যাঁ। শপথ করিতেছি। তো হুম। এগুলো সব বোধহয় নষ্ট হয়ে গেছে। নষ্ট এগুলো হয়ে যদি, গেছে। এগুলো আমাদেরকে গভর্নমেন্ট, আপনি যে বললেন আমাদের স্বাধীনতার পক্ষের একটা গভর্নমেন্ট এসে এইগুলাকে আবার চালু করতে হবে। চালু এগুলো করতে হবে। অসম্ভব কিছু না, আমাদের ভিতরে না, আছে, অসম্ভব। আমাদেরকে জাগ্রত করতে হবে। আহ জাগ্রত হতে হবে। মজা লাগছে আপনার সাথে কথা বলে। তো অসংখ্য আমি ধন্যবাদ। এখন অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি, তো আমি একটু হ্যাঁ, অন্য প্রসঙ্গে যাই। যেহেতু হ্যাঁ, আপনি sure। নারী অধিকার নিয়ে কাজ করেন, আমি শুধু বাংলাদেশের যে এই যে নারীদের যে আহ, আপনি বলেছেন কিছুটা যে নারীর যে অগ্রগতি, নারীর যে অগ্রযাত্রা, সেটাতে আমি বাংলাদেশে 53 বছর, আমার মনে হয় শেখ হাসিনা ফেনোমেনন। শেখ হাসিনার কাছে ধারে কেউ না যারা নারীর উন্নয়নে, অ্যাবসলিউটলি। তাই না? হুম, অ্যাবসলিউট। হুম। কিন্তু দুঃখজনক ভাবে এই যে নারীরাই বলছে আমরা কোটা চাই না, আমাদের নিজেদের প্রয়োজন। কোটা তো নারী, যে বাচ্চাটা নারী বা মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে সে তো প্রিভিলেজড। কোটাটা কার প্রিভিলেজ। জন্য? যারা গ্রামের প্রান্তিক নারীরা আছেন তাদের জন্য না? তো এই যে তারপরে এই যে বেগম রোকেয়ার ছবিতে গ্রিফিতিতে কালি দিয়ে দেওয়া, নারীর এবং সেখানে আপত্তি, সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা। মানে ওইটা আমার বলতেও এখন খারাপ না, লাগে। এটা বলা যাবে না। হ্যাঁ, এই জন্য বললাম হ্যাঁ, যে অকথ্য আমি ভাষায় মানে গালিগালাজ করা। এগুলো বলতেও আমার খুব কষ্ট হয়। তো এই যে নারীদের যে মনস্তত্ত্বটা, এই যে নিজের অধিকার সম্পর্কে সচেতন নয়, তাহলে এই যে আমাদের শেখ হাসিনা এতটা চেষ্টা করলেন, তার মানে কি আমাদের গোলায় কোনো গলদ রয়ে গেল, যে নারীরা বুঝতেই পারলাম না আমরা, আমরা আমাদের ভালোটা আমরা বুঝতেছি না? মানে কোথায় আমাদের সমস্যা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় দেখেছি। দুই হচ্ছে যেটা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, সুতরাং দুটো পার্সপেক্টিভ থেকেই বলতে পারি। একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বললে যেটা হয়, যখন একটা মব হয় বা একটা আন্দোলন হয়, আমরা অনেকেই করে কি যে ধরেন পাশে দুজন তিনজন বান্ধবী তাকে বন্ধু থাকে, চল যায়, একজনের সাথে পাঁচজন যায়, এই যে আবেগ কাজ করা একটা জিনিস। জি। দুই হচ্ছে আমি যেটা দেখেছি, আমি এখানে বলতে চাই যে আমাদের একটু খতিয়ে দেখা দরকার যে সেখানে ছাত্র সংগঠনগুলো যে ছিল তাদের কোনো ব্যর্থতা ছিল কিনা। এই যে নারীদেরকে আপনার অধিকার সম্পর্কে সচেতন করা, এবং আপনি যেটা বললেন যে তারা নিজেরাও কোঠার বিরোধিতা করলো, কোঠার বিরোধিতা। মানে নারীরা বোধহয় একটা মেজরিটি পোর্শন, ইসলামিক নারী যে সংস্থা আছে হ্যাঁ, ওইটাতে ইসলামী বোধহয় ছাত্র ওরা শিবির। ছাত্র হ্যাঁ। শিবিরের যে নারীর যে সাথী আম- বা কিছু, ওদের সাথে বোধহয় হুম। ইনভলভ হয়ে গেছিল, আমি ঠিক এটা এটা ওদের সাথে কিছুটা ইনভলভ হয়েছে। ছাত্রী আর সংস্থা। এটা আমি এজন্যই বললাম, হ্যাঁ, আমি এটাও বললাম যে ছাত্রলীগের কোনো ব্যর্থতা ভুল ছিল কিনা ত্রুটি আমরা জানি ছিল তো হ্যাঁ। অবশ্যই। তাহলে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যারা ছাত্র শিবিরের নেতৃত্বে আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় আসছে, দেখা গেছে তারা অতীতে ছাত্রলীগ করতো। আপনি সার্জিসের কথা বলেন, হাসনাতের কথা বলেন, নাহিদের কথা বলেন, আসিফ মাহমুদের কথা বলেন, প্রত্যেকেই ছাত্রলীগের ব্যানারে কাজ করতো। তার মানে ছাত্রলীগ তার দায়িত্বটা সঠিকভাবে পূরণ করতে পারে না। এখানে আপনার ভিন্ন মতাদর্শ তুলে ধরা হয়েছে এবং তারা গিয়ে তাদেরকে মোটিভেট করেছে। এই যে আমি তা- বলবো যে একটা পলিটিক্যাল যে ক্যাম্পেইনের একটা গ্যাপ, হুম, এইটা দায়ী। আর এটা ভীষণ ভাবে এই যে দায়ী। আমার, এটা একটা ভীষণভাবে দায়ী। আমি বলবো যে ছাত্রলীগের এখানে ফেলিওর আছে। আর দ্বিতীয় যেটা হয়েছে, যে ওই যে বললাম যে একটা মব হলে না, আমি নিজেও তো ছাত্র আন্দোলন করেছি, একদম অনেস্টলি স্পিকিং, মব হলে যেটা হয়, আপনি যদি গাড়িতে গিয়ে একটা বাড়ি দেন, একটা কাঁচ ভাঙেন, আপনার কাছে খুব আনন্দ লাগে। তো এখানে আন্দোলনে অনেকেই ইচ্ছা করে গিয়েছে, কেউ হয়তো তখনকার সময় কোনো না কোনো সময় আনপ্রিভিলেজড ছিল সেজন্য গিয়েছে। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সকল শিক্ষার্থীরা আসলে অন্য কোনো সরকারের সাথে কম্পেয়ার করার সুযোগ পায়নি। তারা গত 16টা বছর একটা সরকার দেখেছে। তো কিন্তু আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ইসলামী ছাত্র শিবিররা কি পরিমাণ ব্রুটালিটি তারা দেখিয়েছে, তারা ভীষণ কিভাবে পায়ের রক কর্তন করেছে। রক করছে। তারা হ্যাঁ।
কিভাবে ভয়ঙ্কর। ড্রিল মেশিন দিয়ে মাথা ড্রিল করেছে ছাত্রলীগের ছেলেদের, এগুলো আমাদের প্রত্যক্ষদর্শী আমরা। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ভুলে না যান, 2010 সালের 8ই ফেব্রুয়ারি ফারুককে হত্যা করে ম্যানহোলে ফেলে রাখলো, এবং সাবেক খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আহ সব ফায়েকুজ্জামান, ওনার আপন ভাইস্তাকে মাথার মধ্যে ড্রিল মেশিন দিয়ে ড্রিলিং করেছে। এই যে বিভৎসতা, এবং ছাত্র শিবিরের রাজনীতি তো শুরু হয়েছে আপনার রাজশাহী মেডিকেল কলেজ থেকে 1982 সালের দিকে, ছাত্র ইউনিয়নের এক নেতার হাত কেটে উল্লাস করে। এখন এরা তো অন্য কোনো সরকারকে কম্পেয়ার করার সুযোগ পায়নি, এই তারা 5 মাসে পেয়েছে বিধায় এখন তার উপলব্ধি করতে পেরেছে যে আসলে আমরা কি ভুলটা করেছি। তো আমি এটা একটা সামগ্রিক বিষয় বলবো যে তাদের কম্পেয়ার করার সুযোগ ছিল না, তারা আবেগতাড়িত ছিল। আরেকটা যেটা ঘটনা ঘটেছে, ছাত্রলীগ তাদের কাজটা সঠিকভাবে করতে পারেনি বিধায় এখানে অনুপ্রবেশ ঘটেছে। ছাত্র শিবির এর হচ্ছে আমি বলবো যে হচ্ছে ছেলেদের উইং এবং ছাত্রী সংস্থার উইং, তারা রিক্রুটেড হয়েছে, এবং তারা পরবর্তীতে হচ্ছে যে তাদের মতাদর্শটা আহ যেটা হচ্ছে যে তারা হচ্ছে আমরা যেটা বলি স্প্রেড করা বা বিলিয়ে দেয়া, তারা সেই কাজটা করেছে। হ্যাঁ, অবশ্যই। তারপরেও ছাত্রলীগের সাথে সাথেও যেমন আমাদের আমাদের যখন আমাদের সময় ছিল, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের কি হতো, পাঠচক্র হতো, যারা ছাত্র রাজনীতির সাথে হ্যাঁ, যুক্ত ছিল। পাঠচক্র হতো, হ্যাঁ। পাঠচক্রে কিন্তু কারা আসতো? নেতারা আসতেন। পড়ার প্রসেস ছিল, পড়তে হবে, পড়ার তোমাদেরকে প্রতি রাজনীতি বুঝতে হবে। তো আমি নিজেও গিয়েছি, আমি তাই না, চট্টগ্রাম আপনিও বিশ্ববিদ্যালয়ে গেছেন। নিজেও সবাই যারা পাঠচক্রে গিয়েছি। ইন্টারেস্টেড, যারা সবাই রাজনীতি হ্যাঁ, করেছে বা ছাত্র রাজনীতি করেছে তা না, এমনিতেও কিন্তু অনেকে যে বসতো, শুনতো, কথা শুনতো, শুনতো। পাঠচক্র হতো। এগুলো সব বন্ধ হয়ে গেছে। শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগের যারা সিনিয়র নেতা, অন্যান্য যারা আওয়ামী লীগের বিভিন্ন, তাদেরও তো এই দায়টা নিতে হবে যে ছাত্রলীগে ভেবে অনুপ্রবেশ ঘটে গেল, ছাত্রলীগকে এই অনুপ্রবেশকারীরাই হাতুড়ি লীগ অবশ্যই নিতে বানিয়ে হবে। দিল। এবং তো এটা তো তাদেরকেও ভাবতে হবে। এটা এটা আমি মনে করি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন চলবে আহ জি। নিজস্ব শক্তিতে। হ্যাঁ। আমি শক্তি বলতে পেশি শক্তি বলছি না, আমি মেধার শক্তি বলছি, মেধার শক্তি। উৎকর্ষের শক্তি বলছি, বুদ্ধির আহ শক্তি বলছি, চিন্তার শক্তি। আমি পেশি শক্তির কথা বলছি না। এখানে যে ক্রাইসিসটা হয়, ছাত্র সংগঠনগুলো নিয়ন্ত্রণ করে আপনি দেখবেন রিজিওনাল ইউনিভার্সিটির বিভিন্ন এমপি বা মেয়র, যেটা আসলে খুবই খুবই একটা নেতিবাচক ব্যাপার। এবং হ্যাঁ, এই মানে যে ফ্রিলি তাদের ছেড়ে দেওয়া বাহিনী উচিত। হিসেবে কাজ করতে গিয়ে, না, ফ্রিলি ছেড়ে দেওয়া উচিত, এবং ফ্রিলি সেখানে ছেড়ে দিয়ে, ডেমোক্রেটিক প্রসেস বাট থাকা একটা উচিত। মনিটর থাকা হুম। উচিত যে তোমরা ঠিক লাইনে ঠিক মতো সেটা তো রাজ, অবশ্যই থাকবে। হ্যাঁ, চর্চাটা করছো হ্যাঁ, কিনা। অবশ্যই, অবশ্যই। এবং একটু ওই ফ্রিডমও দেওয়া লিয়াজও না উচিত যে, থাকলে তো আপনি তো নেতৃত্ব তৈরি হবেন। হ্যাঁ, সেই ভালো লিয়াজও নেতা না থাকলে পেতে গেলে, নেতৃত্ব তৈরি হবে না। হ্যাঁ, ভালো নেতা পেতে গেলে, ভালো ছাত্র পেতে গেলে, ভালো জাতি পেতে গেলে আপনাকে এফোর্ট দিতে হবে। এবং সেটা কে দিবে? আপনার সিনিয়র হ্যাঁ, নেতারা এফোর্ট দিবে দিতে হবে। আগামী। সিনিয়র নেতারা দিবে। অবশ্যই। ভাই, আপনার সাথে কথা বলে আমি খুবই মজা পেলাম, খুবই ভাল লাগলো। আমি একদম শিওর যে আমার দর্শকরাও খুবই পছন্দ করবে আপনার কথা। আমাদের সময় তো একদম কম, চলে আসছে কোনো শেষের সমস্যা দিকে। নেই। আপনি আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে অল্প করে যদি কিছু বলেন আমার দর্শকদের। থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাই যে দেশটা আমাদের, বাংলাদেশ সবার। এই বাংলাদেশের একটা গৌরবময় অতীত ঐতিহ্য ঐতিহ্য আছে, যে ঐতিহ্যের উপর ভিত্তি করেই গত 54 বছর ধরে বাংলাদেশ চলছে। বাংলাদেশ এই 54 বছর চলতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের ব্যর্থতা থাকতেই পারে, সফলতা যেখানে আছে সেখানে ব্যর্থতা থাকবে। এখানে সরকার আসবে, সরকার যাবে, পরিবর্তন হবে। আমরা যেটা আমাদের শিক্ষার্থীদের কাছে কাছে চাই সেটা হচ্ছে বাংলাদেশটা যেন 30 লক্ষ শহীদের হয়, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশটা হয়েছে, সেই বাংলাদেশটা যেন তাদেরকে ধারণ করে। বাংলাদেশ যারা জীবিত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন, এদের যে বেসিক, আমরা যেটা বলি, যদি আপনি বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, সমাজতন্ত্রের কথা বলেন, নিরপেক্ষতার কথা বলেন, এই যে বিষয়গুলো, এগুলোর উপরে বেসিস করেই বাংলাদেশ বিনির্মাণ হোক। বাংলাদেশে ধর্ম থাকবে, ধর্মনিরপেক্ষতার মতবাদ যিনি দিয়েছেন ম্যাকিয়েভেলি, ওনার মতবাদ ভিন্ন। শেখ মুজিবুর রহমান সেটাকে রিফাইন করেছেন, ডিফাইন করেছেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, সেটা ভিন্ন।
আমরা সেইটাকে যেন ধারণ করি। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করবো, ধর্মের উপর বেসিস করে যেন কারো উপর অত্যাচার না হয়, মব জাস্টিস না হয়। বাংলাদেশটা হোক সকল মানুষের, কিন্তু পাকিস্তানিদের না। এইটুকু অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। ভালো থাকবেন। শুধু দর্শক শ্রোতা, আহ আশা করি আপনি ভালো থাকবেন। আমাদের আজকের কথা আপনার অনেক ভালো লেগেছে। চলুন আমরা দেশকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।